রাত 1টা বাজে। বিছানায় আধশোয়া হয়ে শুয়ে আছি। ঘুম আসছে না কিছুতেই। কাল আদিল কি বলবে এটা ভেবে ভয় হচ্ছে খুব। আচ্ছা, আদিল যদি আমাকে মেনে না নেয়? গা শিউরে উঠছে। খুব তো বলে দিলাম, কোনো সিদ্ধান্ত না নিলে আমি ঢাকা চলে যাব আর ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দেব। কিন্তু সত্যি কি সেটা আমি পারবো? ভালোবাসি তো। ভালোবাসার মানুষকে ছাড়া বেঁচে থাকা কি এতই সহজ? আদিলের দিকে তাকালাম। সোফায় বসে ফোন টিপছে, হয়তো মানহার সাথে চ্যাট করছে। একদিকে মানহা, তার উপর মা আমাকে পছন্দ করেন না। সব কিছু ভেবে তো আদিল আমাকে ডিভোর্সই দেবে। ঘুমাচ্ছ না কেন? আদিলের কথা শুনে ওর দিকে তাকালাম। সারাদিন কথা বলিনি যখন, এখনও বলবো না। আরে বাবা, তোমার শর্ত হচ্ছে 24 ঘন্টার মধ্যে আমার সিদ্ধান্ত জানতে হবে। তোমার শর্ত তো এটাই নেই যে আমার সাথে তুমি কথা বলবে না। ওকে, কথা না বললে নেই, আমিও একা একা বকবক করবো না। আদিল ফোন টিপছে আর মিটি মিটি হাসছে। এমন অবস্থায় ওর হাসি পাচ্ছে, নাকি আমাকে কষ্ট দেওয়ার জন্য এমন করছে? আদিলের হাসি একদম সহ্য হচ্ছে না। কি হয়েছে বলবি তো? আমার আর আদিলের ডিভোর্স হয়ে যাবে হয়তো। মানে কি বলছিস তুই, বুঝতে পারছিস? হ্যাঁ, এটাই সত্যি। 1 মাসও হয়নি বিয়ে হয়েছে আর এখনই ডিভোর্স? আমি না কিছুই বুঝতে পারছি না। আদিলের মা আমাকে পছন্দ করে না। তাছাড়া আদিল মানহা নামের একটি মেয়েকে ভালোবাসে। বিয়ের আগে রিলেশন থাকেই। তুই পারছিস না আদিলের ভালোবাসা জয় করে নিতে? পারছি না তো। একদম কান্নার ইমোজি দিবি না, এটা তোকে মানায় না। ধ্যাত, কষ্ট কমানোর জন্য ফারজানার সাথে চ্যাট করছি, আরও উল্টো রাগ দেখাচ্ছে আমাকে। হঠাৎ আদিলের দিকে চোখ পড়ল। আমার দিকে রাগী চোখে তাকিয়েছিল। আমি তাকাতেই চোখ সরিয়ে নিল। আচ্ছা, আদিল রাগ করলো কেন? আচ্ছা, তোর কি মনে হয় ও তোকে একটুও ভালোবাসে না? আদিলের অনেক ব্যবহারে মনে হয় ও আমাকে ভালোবাসে। আদিলের দিকে আর চোখে তাকালাম, রাগে ফুঁসছে। তাহলে কি মেসেঞ্জারের টুংটাং শব্দ শুনে আদিল রাগে ফুঁসছে? তাহলে একটু পরীক্ষা করে দেখ। কিভাবে? তুই বল, তুই অন্য ছেলেকে ভালোবাসিস। এখনই এমন একটা ভাব কর যেন তুই কোনো ছেলের সাথে চ্যাটিং করছিস। কাজ হবে? আদিল কি জেগে আছে? হ্যাঁ, আমার দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। তাহলে কাজ হবে, তুই ট্রাই করে দেখ, আমি ঘুমাতে যাই। ওকে। ফোন হাতে নিয়ে এমনি হাসছি আর আদিলের দিকে আর চোখে তাকাচ্ছি। হঠাৎ আদিল এক লাফে এসে আমার হাত থেকে ফোন কেড়ে নিল। কি হচ্ছে? ফোন দাও বলছি। আগে আমি দেখবো তুমি কার সাথে মেসেঞ্জারে চ্যাট করছিলে। যার সাথে খুশি চ্যাট করব, কথা বলবো, তাতে তোমার কি? আমার ফোন দাও বলছি। দেব না। আদিল, ফারাবি আমার মেসেজের অপেক্ষা করছে। কথাটা ইচ্ছে করে বলে এমন ভাব করলাম যেন ভুলে বলে ফেলেছি। আদিল ফোন বিছানা রেখে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফারাবি কি? যেই হোক, তাতে তোমার কি? তোমার ফোনটাই ভেঙে ফেলবো। আদিল ফোন ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিল, তাড়াতাড়ি ওর হাত ধরে ফেললাম। আদিল তাল সামলাতে না পেরে বিছানায় শুয়ে পড়ল আর আমি ওর বুকে আমার চুলগুলো এলোমেলো হয়ে আদিলের চোখে মুখে গিয়ে পড়েছে। ও আমার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। চোখের কোণে পানি দেখে মুছে এসে কপালে আমার চোট ছুঁয়ে দিলাম। ফারাবি নামের কেউ নেই, এমনি বলেছি। উঠে চলে আসতে চাইলাম। আদিল আমার কোমর জড়িয়ে ধরে আবার ওর বুকে আমাকে শুইয়ে দিল। মিথ্যা বললে কেন? তুমি মিথ্যে বলো তাই। আমি কখন মিথ্যা বললাম? এই যে ভালোবাসো কিন্তু মুখে স্বীকার করো না, এটা এক ধরনের মিথ্যা নয়? 24 ঘন্টা পার হতে আর বেশি সময় নেই। আছে তো, অনেক সময় আছে। ধ্যাৎ, ছাড়ো আমাকে। পারবো না। যে আমাকে ভালোবাসে না তার বুকে ঘুমাবো এতটা খারাপ মেয়ে আমি নই। সকালে ঘুম থেকে উঠে নিজেকে বিছানায় দেখে বেশ অবাক হলাম। আমি ঘুমানোর পর কি আদিল আমাকে বিছানায় নিয়ে এসেছে? মনে পড়ছে না। রুমের চারপাশে চোখ বুলালাম, আদিল রুমে নেই। উঠে ফ্রেশ হতে চলে আসলাম।
কফির মগ হাতে নিয়ে রুমের দিকে যাচ্ছিলাম। হঠাৎ মায়ের রুমের সামনে আসতেই কান্নার শব্দ শুনতে পেলাম। রুমের ভিতর উকি দিতেই দেখলাম মা একটা ছবি বুকে জড়িয়ে ধরে কাঁদছেন। ভিতরে যাব কিনা ভাবতে ভাবতে ভিতরে চলে আসলাম। মায়ের কাঁধে হাত রাখতেই উনি চমকে কে? মা আমি। এখানে কি করছো? আপনি কাঁদছিলেন তাই। যাও এই রুম থেকে। ছবিটা কার মা? বলেছি না যাও এখান থেকে। মায়ের ধমক শুনে চলে আসার জন্য পা বাড়ালাম। শোনো, বলুন। তোমার কাটা জায়গায় ক্ষতগুলো কমেছে? কিছুটা। আদিল এর আগে কখনো এতটা নেশা করেনি যা হয়েছে তোমার সাথে, সেজন্য। এইটা তো হবারই ছিল মা। আপনারা চেয়েছিলেন অত্যাচার করতে, আর এটা তো অত্যাচারের মধ্যেই পড়ে। বেশি বুঝো না তো। শোনো, আজ আমি এক জায়গায় যাব, তুমি সব কিছু সামলে রেখো। আসবেন না? আজ আসবো না। ঠিক আছে। যাও। চুপচাপ মায়ের রুম থেকে বেরিয়ে আসলাম। এই মহিলাকে কেমন যেন অদ্ভুত রকমের লাগে। কার ছবি বুকে জড়িয়ে ধরে কাঁদছিলেন সেটা আর দেখা হলো না। আচ্ছা, মা কোথায় যাবেন? সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, 24 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু আদিল সিদ্ধান্তও জানালো না। সকাল থেকে আদিল বাসাতেই নেই, কোথায় গেছে কে জানে। আনমনে হয়ে এসব ভাবছিলাম আর রান্না করছিলাম। হঠাৎ গরম তেলের ছিটা এসে হাতে পড়ে গেল। নতুন বউ দেখে শুনে কাজ করবে তো। কিছু হবে না। তোমার হাত কাটা আর তোমার শাশুড়ি বেড়াতে চলে গেল? কোনো প্রয়োজন হয়তো গেছেন। তাছাড়া আমার হাত অনেকটা ভালো হয়ে গেছে। তুমি পারো বটে। আচ্ছা মিতু, সবাই কোথায় গেছে? মিতু কলেজে, আর বাকি সবাই কই আছে জানি না। ও, রান্না শেষ করে ফ্রেশ হয়ে দাদুকে ডাকতে আসলাম। দাদু চেয়ারে চোখ বন্ধ করে বসে কি যেন ভাবছেন। দাদু আয়। খাবেন চলুন। মিতু, আদিল ওরা সবাই এসেছে? না, কেউ আসেনি। আচ্ছা, আদিল কোথায়? জানি না। ও দাদু, একটা কথা। বল। আমি আজ চলে যাচ্ছি। চলে যাচ্ছিস মানে? আদিলকে 24 ঘন্টা সময় দিয়েছিলাম সিদ্ধান্ত জানানোর, কিন্তু গায়ে মাখলো না। 6টা ট্রেন, আমি চলে যাচ্ছি। তার মানে আমার প্ল্যান বৃথা হয়ে গেল? কিসের প্ল্যান? কিছু না, তুই পাগলামি করিস না। শো। দাদু প্লিজ, আর অনুরোধ করবেন না। আমি তোকে সুযোগ দিয়েছিলাম, ও যদি সুযোগ কাজে না লাগায় সেটা কি আমার দোষ? আমি তো একটা মানুষ, আমারও কষ্ট হয়। আমি সত্যি আর এসব নিতে পারছি না। ঠিক আছে, আমি আর তোকে জোর করব না। চলুন, খেয়ে নেবেন। দাদুকে খাবার দিয়ে এসে চুপচাপ শুয়ে আছি। খেতে ইচ্ছে হচ্ছে না, কিছু ভালোও লাগছে না। আদিল আমার সাথে এটা করতে পারলো। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, অথচ আদিল বাসায় আসার নাম নেই। তাহলে কি আদিল চায় আমি চলে যাই? আদিলের ব্যবহারের মানে তো হতো ও আমাকে ভালোবাসে, কিন্তু মায়ের ভয়ে বলতে পারে না। আজ তো মনে হচ্ছে আমি ভুল ছিলাম। আদিল আমাকে ভালোবাসবে এটা ভেবে আমি এতদিন মরীচিকার পিছনে ছুটেছি। আমি আদিলকে চিনতে এত বড় ভুল করেছি ভাবতেই নিজের উপর রাগ হচ্ছে, খুব কান্না পাচ্ছে। ভালোবাসায় এত কষ্ট জানলে আমি কখনোই আদিলকে ভালোবাসতাম না। ভাবি, মিতু ডাকতে ডাকতে রুমের দিকে আসতে শুনে তাড়াতাড়ি চোখের পানি মুছে নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। মিতু চলে গেল, আবার বিছানায় শুয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলাম। নিশ্চয় আদিল মানহার সাথে আছে, তাই তো আমার দেওয়ার শর্ত ভুলে থাকতে পারছে। কেন যে এই লুচুটাকে ভালোবাসতে গেলাম। হঠাৎ আমার ফোন বেজে উঠল। ফোন টেবিলের উপর রাখা। আদিল ফোন করেছে ভেবে তাড়াহুড়ো করে এসে ফোন হাতে নিলাম। না, আদিল নয়, তানিয়া ফোন করেছে। হ্যালো কিরে, কেমন আছিস? তানিয়া, আমার সব শেষ হয়ে গেছে। আমি বাসায় আসছি আজ। শান্ত হও, আমার কথা শোনো। ফারজানা আমাকে সব বলেছে।
আমি তো ভাবতেই পারছি না যে আনিসা ছেলেদের পাত্তাই দিত না, সে আজ একটা ছেলের অবহেলায় এভাবে কাঁদছে। তুই কি বুঝবি? তোর তো আর বিয়ে হয়নি। ওলে আমার জামাই পাগলি রে। এই শোন, কান্না বন্ধ কর, না হলে কোনো সাজেশন দিব না কিন্তু। কাঁদবো না, বল। তুই ঢাকা চলে আয়। ভালোবাসার মানুষটা যখন ভালোবেসে পাশে থাকে তখন অপর মানুষটি তার মর্ম বুঝতে পারে না, কিন্তু ভালোবাসার মানুষ যখন চোখের আড়াল হয়ে যায় তখন ঠিকই তাকে মিস করে তার শূন্যতা অনুভব করে। আমি বলছি তুই একবার ভাইয়ার চোখের আড়াল হ, দেখবি ভাইয়া তোর শূন্যতা অনুভব করবে, তোকে মিস করবে, আর তোকে ছাড়া থাকতে না পেরে তোর ভালোবাসার কাছে ধরা দিবে। শূন্যস্থান খালি থাকলে তো শূন্যতা অনুভব করবে। মানে? ও অন্য কাউকে ভালোবাসে। ট্রাই করতে দোষ নেই, তুই ঢাকা চলে আয়, দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে। বাসায় এসে ফোন করিস, রাখছি। ওকে। ব্যাগ গুছাচ্ছি আর চোখের পানি মুছছি। বিকেল হয়ে গেছে, এখনও আদিলের আসার নাম নেই। আসলে ও আমার দেওয়া 24 ঘন্টার কথা ভুলেই গেছে। হারানোর ভয় নেই তো, তাই এমন করতে পেরেছে। যদি হারানোর ভয় থাকতো তাহলে ঠিক চলে আসতো, আমিও চলে যাব। কি পেয়েছে আমাকে? আমার ভালোবাসা এতই সস্তা? আনিশা, নীরব এসেছে দেখেও কথা বললাম না। চলে যাচ্ছ? হুম। তোমার কাছে আদিল সব, আর আমার ভালোবাসা কিছুই না। নীরব প্লিজ। একা যাবে? হুম। ঠিক আছে চলো, আমি স্টেশন অবধি পৌঁছে দিয়ে আসি। প্রয়োজন নেই। এইটুকু অন্তত করতে দাও। আর কিছু বললাম না, চুপচাপ বেরিয়ে পড়লাম। আনিশা দাঁড়াও প্লিজ। বালুচর ধরে আনমনা হয়ে হাঁটছিলাম। হঠাৎ আদিলের কণ্ঠ শুনে পিছনে তাকালাম। আদিল দৌড়ে আমাদের কাছে আসতে দেখে থেমে গেলাম। এই শালার এখন আসার সময় হয়েছে। নীরব চলো। চলো মানে? আদিল আসছে তো। আসুক, আমি আর অপেক্ষা করতে পারবো না। ঠিক আছে। আনিশা শোনো। আদিল আমার কাছে এসে হাঁপাতে শুরু করলো। আদিল, তোর আসতে যথেষ্ট দেরি হয়ে গেছে। আনিশা আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে নিয়েছে। কি? আদিল আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, আর আমি অবাক হয়ে তাকিয়ে আছি নীরবের দিকে। কেন মিথ্যে বলছে নীরব? আনিশা, আগে ফুল ছাড়া প্রপোজ করেছিলাম, এখন নীরব আবার সামনে একটা গোলাপ ধরতেই আদিল গোলাপটা কেড়ে নিল। এই মাঝ রাস্তায় তোমরা কি শুরু করেছো? আনিশা আমি তোমাকে ভালোবাসি। আদিল হাঁপাতে হাঁপাতে আমার সামনেই হাঁটু গেড়ে বসে পড়ল। ফুল কি নেব? ও তাড়াহুড়ো করতে গিয়ে গোলাপ উল্টো ধরেছে দেখে নীরব আমি দুজনে ফিক করে হেসে দিলাম। আমাদের হাসি দেখে আদিল ফুলের দিকে তাকালো। এই সরি, আমি আর রিস্ক নিতে পারবো না। এই শালা নীরবকে বিশ্বাস নেই। আমি এর আগে কখনো কাউকে প্রপোজ করিনি, তাই কিভাবে করতে হয় জানি না, তবুও করছি। প্লিজ অ্যাকসেপ্ট করে নিও। গোধূলির সন্ধ্যা, সমুদ্রের পাড়ে ফুরফুরে বাতাস, সূর্যটাও রক্তিম বর্ণ ধারণ করেছে। কিছুক্ষণের মধ্যেই সূর্যের সমুদ্রের বুকে ডুব দিবে। ওয়াও, রোমান্টিক ওয়েদার। তাড়াতাড়ি প্রপোজ কর শালা। আনিশা তুমি কি আমার বাচ্চা কাচ্চার আম্মা হবে? ওর কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছি, আর নীরব হাসতে হাসতে বালুতেই বসে পড়েছে। হয়নি প্রপোজ। আদিল উঠে আমার কোমর জড়িয়ে ধরে আমার কপালে ওর কপাল ঠেকালো। ওর হাত থেকে গোলাপটা নিলাম। হয়েছে। আনিশা, তুমি কি আমার বাচ্চা কাচ্চার আম্মু হবে? এইটা কেমন প্রপোজ? তোকে শালা আমার বন্ধু বলতে লজ্জা হচ্ছে, এত আনরোমান্টিক। আনিশা আমার প্রপোজ অ্যাকসেপ্ট করেছো? তোর তো কষ্ট পাওয়ার কথা না তো, না উল্টো তুই হাসছিস। প্ল্যান ছিল তো রোমান্স চালিয়ে যা, বাসায় ফিরে সব বল। নীরব চোখ টিপ দিয়ে হাসতে হাসতে চলে গেল। চলে যাচ্ছিলে যে, আমাকে ছাড়া থাকতে পারতে। কি করব, 24 ঘন্টা তো সেই দুপুরেই শেষ হয়ে গেছে। ওহ, আমার এক বন্ধু অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে নিয়ে হসপিটালে ছিলাম। তাড়াহুড়োর মাঝে ফোনটা কোথায় হারিয়ে গেছে, তাই তোমাকে ফোন করতে পারিনি।
আদিল এক হাতে আমার কোমর জড়িয়ে ধরে রেখেছে, অন্য হাতে আমার কপালে আসা চুলগুলো কানের পাশে গুজে দিয়ে তাকিয়ে আছে আমার দিকে মুগ্ধ নয়নে। তোমার মানহার কি হবে? আদিল মুচকি হেসে আমাকে ছেড়ে বালুতে বসে পড়ল। হাসছো যে? মানহা যদি? মানা নামে কেউ নেই। মানে? আশ্চর্য হয়ে আদিলের সামনে বসে। তোমাকে আমার থেকে দূরে রাখার জন্য মানা নামটা ব্যবহার করেছিলাম, কিন্তু দূরে রাখতে পারিনি। তুমি ঠিক আমাকে কাছে টেনে নিলে। তাহলে সেদিন যে কথা বললাম? ওইটা আমার কলিগ ছিল, অনেক রিকোয়েস্ট করে ওকে মানহা সাজিয়ে তোমার সাথে কথা বলিয়েছিলাম, কারণ মানা নামে অদু কেউ আছে কিনা এই সন্দেহটা তোমার মনে বাসা বেঁধেছিল। কিন্তু কেন? শুধুমাত্র আমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এতগুলো মিথ্যে বলেছো? কি করব, তোমাকে তো আমি সেই দিনে ভালোবেসে ফেলেছিলাম, যেদিন তোমাকে প্রথম রেল স্টেশনে দেখেছিলাম। তোমার অজান্তে তোমার কিছু ছবি তুলেছিলাম, আর সেগুলো আম্মুকে দেখিয়ে বিয়ের ব্যবস্থা করেছিলাম। বিয়ের দিন পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু বিয়ের দিন রাতে আম্মু সব ওলট পালট করে দিল। তোমাকে ভালোবাসতে, তোমার কাছে যেতে নিষেধ করলো। আমি নিরুপায় ছিলাম। ভালোবাসার মানুষ কাছে থাকা সত্ত্বেও ভালোবাসতে পারবো না, তাকে ছুতেও পারবো না, তাকে যে ভালোবাসে বলতেও পারবো না। এটা ভাবতে কষ্টই হতো। আমি ভিতরে ভিতরে যে কষ্ট পাচ্ছিলাম, তুমিও সে কষ্ট পাবে এটা আমি মানতে পারছিলাম না, আর তাই তোমাকে দূরে রাখার চেষ্টা করছি। কিন্তু আমি সত্যিকারের ভালোবাসার কাছে ব্যর্থ হয়েছি। আমাদের ভালোবাসা তো পবিত্র, আমাদের আলাদা করার আছে? আদিল দু হাতে আমার গাল ধরে আমার কপালে ওর কপাল চেকে ফুপিয়ে কাঁদছে। আমি বোবার মতো চুপচাপ বসে আছি। আদিল আমাকে বিয়ের আগে থেকে ভালোবাসে, অথচ আমি বুঝতে পারিনি। আদিল মনে মনে এতটা কষ্ট পাচ্ছিল, আর আমি বুঝতে পারিনি ওর কষ্টটা। শুধুমাত্র আমাকে দূরে সরিয়ে রাখার জন্য আদিল মানহা নাম নিয়ে মিথ্যে বলেছে, আর আমি বুঝতে পারিনি। আমি এতটাই বোকা যে আদিলের চোখের ভাষা বুঝতে পারিনি, ওর ভালোবাসা বুঝতে পারিনি। আদিলের দিকে তাকালাম, এখনও কাঁদছে। ও মাথাটা বুকের সাথে জড়িয়ে ধরলাম। এখন আদিল আমার পাশে আছে। আমি সব সত্যি খুঁজে বের করব, আর সব সমস্যার সমাধান করব। আদিল আর আমাকে মা কেন কেউ আলাদা করতে পারবে না। স্বামী স্ত্রীর ভালোবাসা যে বড় পবিত্র, এ বন্ধন ছিন্ন করার সাধ্য কার আছে?